মানব সভ্যতার বহমানতা, মানব সভ্যতা যে বয়ে যাচ্ছে সেই মিশরীয় সভ্যতা থেকে আজকের যে আধুনিক যে যুগ, সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করলেন হাজার হাজার বছর আগে এক রাতে। একটা অদ্ভুত শব্দ হলো কোথাও, নদীর জল হয়ে গেল মচকা ফুলের পাপড়ির মতো লাল। জীবনানন্দ দাশ তার মৃত্যুটা আগে থেকেই প্রেডিক্ট করেছিলেন, অনুমান করতে পেরেছিলেন, এবং তিনি মনে করতেন যে তিনি এইরকম অ্যাক্সিডেন্ট হয়েই হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়েই মারা যাবেন। পরবর্তী প্রশ্ন, শিকার কবিতায় দুটি ভোর শব্দ প্রয়োগের পার্থক্য। কবিতাটি ব্যাখ্যা করব এবং প্রশ্নোত্তর সেটাও আলোচনা করব। আজ আমরা পড়ব জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা। কবিতার নাম শিকার। শিকার কথাটির আক্ষরিক অর্থ বলতে গেলে বোঝায় মৃগয়া, হত্যা বা বধ করা। দেখো, প্রাচীনকাল থেকে মানে সভ্যতার একেবারে শুরুর আগে থেকেই মানুষ কখনো আত্মরক্ষার তাগিদে, আবার কখনো বা নিজের খাবারের সংস্থান করার জন্য শিকার করেছে। কখনো রাজা মহারাজাদের আমলে শুধুমাত্র আমোদ প্রমোদের জন্যই শিকার করতে দেখা যায়। বর্তমানে এখনকার দিনে শিকার আইনত নিষিদ্ধ। ভারত সরকার আইন করে বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য শিকার নিষিদ্ধ করে দিয়েছে। তবু এখনো কি শিকার হয় না? হয়তো বাঁকা পথে চোরা শিকারীরা বন্য প্রাণীদেরকে শিকার করে। আবার দেখো, কখনো বিশাল ক্ষমতাবান মানুষের হাতে সরল নিষ্পাপ ক্ষমতাহীন মানুষেরাও কেমন শিকার হয়ে যায়। তাদের ইচ্ছে, তাদের আশা আকাঙ্ক্ষা, স্বাদ আহ্লাদ, এমনকি জীবনেরও বলি দিতে হয়। তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা পড়ব আজকে জীবনানন্দ দাশের লেখা কবিতাটি শিকার। শিকার কবিতাটি ব্যাখ্যা করার আগে, মূল বিষয়বস্তু আলোচনা করার আগে আমরা আজকে কবিতাটি সম্পর্কে কি কি জানবো সেটা একটু আলোচনা করে নিই। প্রথমেই জানবো কবি পরিচিতি, তারপরে অল্প করে জানবো কবির কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে, জানবো কবিতাটি কবে প্রকাশিত হয়েছিল অর্থাৎ কবিতার প্রকাশকাল, এবং কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল। তারপরে স্বাভাবিকভাবেই জানবো কবিতার বিষয়বস্তু, কবিতাটি ব্যাখ্যা করব এবং বাকি রইল প্রশ্নোত্তর, সেটাও আলোচনা করব। চলো তাহলে প্রথমে আমরা জেনে নিই শিকার কবিতার কবি সম্পর্কে। কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য নাম। কবির জন্ম হয়েছিল এখনকার বাংলাদেশ, তৎকালীন পূর্ববঙ্গে বরিশালে। 1899 সালের 17 ফেব্রুয়ারি তারিখে কবি জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল সত্যানন্দ দাশ আর মা ছিলেন সেই বহু বিখ্যাত বহুল প্রচলিত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তারই রচয়িতা কুসুম কুমারী দাশ। কুসুম কুমারী দাশ এবং সত্যানন্দ দাশের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে ছিলেন জীবনানন্দ দাশ। তার ডাকনাম ছিল মিলু। ছোটবেলায় বরিশালের ব্রজমোহন বিদ্যালয় এবং ব্রজমোহন কলেজ, সেখানেই তিনি তার পড়াশোনা শুরু করেন। পরবর্তীকালে তিনি কলকাতায় আসেন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ইংরেজি বিভাগে। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এমএ পাশ করেন। তারপর শুরু হয় তার কর্মজীবন। কর্মজীবনটা যে খুব স্মুথ ছিল, খুব মসৃণ ছিল এইরকম নয়। কখনো অধ্যাপনা করেছেন, কখনো সেই কাজ ছেড়ে দিয়ে ব্যাংকে চাকরির চেষ্টা করেছেন, আবার কখনো সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন পত্রপত্রিকায়। এরকমই একটি পত্রিকার নাম ছিল স্বরাজ পত্রিকা, সেখানে তিনি রবিবাসরীয় সম্পাদকীয় বিভাগে সম্পাদনার কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে আবার অধ্যাপনার কাজ শুরু করেন। কবি জীবনানন্দ দাশ এই মানুষটির মৃত্যু হয়েছিল দুর্ঘটনার ফলে। জানো তো, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে অনেক সমালোচক এবং গবেষক তারা মনে করেন যে জীবনানন্দ দাশ তার মৃত্যুটা আগে থেকেই প্রেডিক্ট করেছিলেন, অনুমান করতে পেরেছিলেন, এবং তিনি মনে করতেন যে তিনি এইরকম অ্যাক্সিডেন্ট হয়েই হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়েই মারা যাবেন। তো সেই রকমই একটি ঘটনা ঘটে। তারিখটা ছিল 14 অক্টোবর 1954 সাল। দেশপ্রিয় পার্কের কাছে তিনি
রাস্তা পারাপার করছিলেন। হঠাৎ করেই চলন্ত ট্রামের সামনে চলে আসেন। তিনি আহত হন এবং তাকে তড়িঘড়ি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 22শে অক্টোবর 1954 সাল, সময়টা ছিল রাত্রি 11:35, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেই তার মৃত্যু হয়। তাহলে চলো এবার জীবনানন্দ দাশের কবিতা রচনার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। জীবনানন্দ দাশের কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে চলো একটু জেনে নিই জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম সম্পর্কে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ছিল ঝরা পালক, যেটি প্রকাশিত হয়েছিল 1927 সালে। এছাড়াও রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা এগুলি। তিনি মাল্যবান, জলপাইহাটি, কারুবাসনা ইত্যাদি উপন্যাস, গল্পগ্রন্থ এসবও লিখেছেন এবং কবিতা সম্পর্কে একটি উল্লেখযোগ্য প্রবন্ধ লিখেছেন, কবিতার কথা। এবারে আসি জীবনানন্দ দাশের কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে। জীবনানন্দ দাশ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বিশ্বকবি, বিদ্রোহী কবি নামে পরিচিত আমাদের সকলের প্রিয় এবং পরিচিত কবি কাজী নজরুল ইসলাম, সেরকমই জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি। তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তার কবিতার মধ্যে দিয়ে বাংলার রূপবৈচিত্র্য ভীষণভাবে প্রকাশিত হয়েছে। সে ধানসিঁড়ি নদী হোক, সে হিজল, তমাল, বট, অশ্বত্থ হোক, প্যাঁচা হোক, চালকুমড়ো হোক, এই ধরনের বাংলার চিত্র এর আগে বাংলা কবিতার মধ্যে এরকম করে উঠে আসেনি। আরেকটি বৈশিষ্ট্য ইতিহাস চেতনা। জীবনানন্দ দাশ তার কবিতার মধ্যে ইতিহাস চেতনার ছাপ রেখেছেন। কিরকম সেই ইতিহাস চেতনা? আজকের যে কবিতাটি আমরা পড়ব, অর্থাৎ শিকার কবিতা, সেখানে দেখবে উল্লেখ রয়েছে এক জায়গায় মিশরীয় সভ্যতা। আবার বনলতা সেন কবিতায় রয়েছে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা, শ্রাবস্তি, বিদিশা প্রভৃতি বিবরণ। এরপরে আসি তার কবিতা রচনার আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা হলো অভিনব উপমার প্রয়োগ। দেখো, পাখির নীড়ের মতো চোখ বা অন্ধকারকে উটের গ্রীবার সঙ্গে তুলনা এর আগে বাংলা সাহিত্যে কেউ করেননি। তাই অভিনব উপমার প্রয়োগ জীবনানন্দ দাশের কবিতার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। জীবনানন্দ দাশের কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য, সেটা হলো চিত্রকল্পের ব্যবহার। বাংলা কাব্য কবিতায় চিত্রকল্পের এত বহুল ব্যবহার এর আগে লক্ষ্য করা যায়নি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাগুলিকে বলেছিলেন সেগুলি চিত্ররূপময়। ইংরেজিতে ইমেজিস্ট আন্দোলন বলে একরকম সাহিত্য আন্দোলন ঘটেছিল, যেখানে কোনো একটি বিষয়কে পাঠকের সামনে উপস্থাপিত করার জন্য লেখক বা কবি এমন কিছু শব্দ প্রয়োগ করতেন, এমনভাবেই কবিতাকে বর্ণনা করতেন যে সেই বিষয়টি হুবহু পাঠকের উপলব্ধিতে এসে পৌঁছতো। সেটা তার সমস্ত রূপ, রস, বর্ণগন্ধ যা আছে সব কিছু নিয়ে লেখক যেটি বোঝাতে চেয়েছেন সেটি সেইভাবেই পাঠকের সামনে এসে উপস্থিত হতো। জীবনানন্দ দাশের কবিতার মধ্যেও এই চিত্রকল্পের ব্যবহার দেখি এবং আজকের কবিতা শিকার, সেখানেও চিত্রকল্পের ব্যবহারটি আমরা লক্ষ্য করতে পারি। পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক মানব মনের রূপকার। তোমরা যখন আরেকটু বড় হবে, উচ্চ মাধ্যমিকের গণ্ডিটা পার হয়ে গ্র্যাজুয়েশনের লেভেলটাই যাবে এবং হয়তো কেউ কেউ বাংলা সাহিত্য নিয়েও পড়াশোনা করবে, তখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে তোমরা লক্ষ্য করবে যে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী বাংলা আধুনিক কবিতার জগতে জীবনানন্দ দাশের নামটি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। আধুনিক কবি, আধুনিক মানব মনের রূপকার। তিনি মানুষের, আধুনিক যুগের মানুষের সমস্যা, তাদের দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত, সমস্ত কিছু, মনের অলিগলি, এই সব কিছুকেই তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। বড় হয়ে পড়বে,
বোধ, ৮ বছর আগের একদিন, অদ্ভুত আধার এক, এই ধরনের কবিতাগুলিতে জীবনানন্দ দাশের এই আধুনিক মানব মননের রূপটিকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। চলো তাহলে কবির কবিতা রচনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অল্প বিস্তর জানলাম, এবার আমরা মূল কবিতার দিকে একটু একটু করে এগিয়ে যাই। কবিতাটির কাব্যগ্রন্থের দিকটা একটু লক্ষ্য করো। তোমাদের ভুরু হয়তো একটুখানি কুঁচকেও গেছে যে একই কবিতা তার আবার দুটো আলাদা আলাদা কাব্যগ্রন্থ কেন। এখানে একটা জিনিস একটু বলে রাখি, জীবনানন্দ দাশের এই শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল জীবনানন্দ দাশেরই সম্পাদনায় বনলতা সেন কাব্যগ্রন্থের মধ্যে। বনলতা সেন কাব্যগ্রন্থে প্রথমে 12টি কবিতা প্রকাশিত হয়, যার মধ্যে 10 নম্বর কবিতা ছিল শিকার। 12টি কবিতার মধ্যে বনলতা সেন কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা ছিল শিকার। পরবর্তীকালে বনলতা সেনের আরও সংস্করণ প্রকাশিত হয় এবং সেগুলির মধ্যে এই কবিতাটি ছিল না। বনলতা সেন কাব্যগ্রন্থের পর জীবনানন্দ দাশের সম্পাদনায় প্রকাশিত হলো মহাপৃথিবী, এবং সেখানে বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাগুলি এবং মহাপৃথিবীর জন্য আরও কিছু কবিতা মিলে অনেকগুলি কবিতা মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যে প্রকাশিত হলো। সুতরাং তোমরা এটা বলতে পারো যে শিকার কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে ছিল, সুতরাং বনলতা সেনও তার কাব্যগ্রন্থ হতে পারে। আবার মহাপৃথিবী কাব্যগ্রন্থে শিকার কবিতাটি পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়, তাই মহাপৃথিবীও শিকার কবিতার কাব্যগ্রন্থ। বর্তমানে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা যে বইটি রয়েছে সেখানে মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যে শিকার কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তো গেল কাব্যগ্রন্থের কথা। এবার আসি প্রকাশকাল সম্পর্কে। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল না কোনো কাব্যগ্রন্থে নয়, একটি পত্রিকায়, এবং পত্রিকাটি ছিল বাংলা সাহিত্যের আর একজন বিখ্যাত মানুষ বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা, যার নাম ছিল কবিতা। পত্রিকাটির নাম ছিল কবিতা পত্রিকা, যার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল জীবনানন্দ দাশের শিকার কবিতা প্রথমবার। তাহলে কাব্যগ্রন্থ এবং প্রকাশকাল জানা হলো। তাহলে চলো এবার আমরা চলে যাই মূল কবিতার মধ্যে। আমাদের স্ক্রিনে এখন পুরো কবিতাটা নেই, কিন্তু নিশ্চয়ই তোমরা বইতে কবিতাটা দেখেছো। পুরো কবিতাটা একসঙ্গে দেখতে গিয়ে তোমরা দেখবে একটা জিনিস, যে কবিতায় দুটো অংশ আছে এবং দুটি অংশের শুরুটা হচ্ছে একটাই শব্দ দিয়ে, সেটি হলো ভোর। দুটি অংশেই দুটি ভোর শব্দ রয়েছে এবং দুটি ভোরের মধ্যে পার্থক্য রয়েছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখো এবং এটা নিয়ে আমরা চলো কবিতার মধ্যে ঢুকি। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তোমাদের জীবনানন্দ দাশের কবিতা রচনার বৈশিষ্ট্য বলছিলাম, এবং সেটা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম যে চিত্রকল্প। জীবনানন্দ দাশ তার কবিতার মধ্যে তিনি নিজে যেটা ভেবেছেন সেটাকে হুবহু পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, আর সেটা করতে গিয়ে তিনি এমন এমন শব্দ বেছেছেন, এমন এমন রং বেছেছেন, যেগুলো পরিষ্কারভাবে আমাদের চোখের সামনে একটা ছবিকে তুলে ধরে। কবিতাটা পড়তে পড়তে আমাদের মনে হবে যেন আমরা কবি যা যা বলতে চেয়েছেন সেগুলো সব চোখের সামনে সিনেমার মতো দেখতে পাচ্ছি। তিনি বললেন, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ভোরবেলা ওঠার অভ্যেস হয়তো এখনকার দিনে আস্তে আস্তে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকে কখনো না কখনো কোনো না কোনো দিন ভোরবেলা তো উঠেছি। আর সেই উঠতে গিয়ে নিশ্চয়ই আমরা দেখেছি শরৎকালের বা বসন্তকালের মেঘমুক্ত পরিষ্কার যে দুপুরের আকাশটা, সেটা যেমন ঘন নীল দেখায়, ভোরের আকাশটা কিন্তু একদমই ততখানি প্রখর নীল নয়। দেখবে সেই রংটা অনেক বেশি কোমল, অনেক নরম। জীবনানন্দ দাশ সেই ভোরের কথা বলছেন। সবে মাত্র ভোরের আলো ফুটছে, তখনও আলো পরিষ্কার হয়ে ফোটেনি, বলতে পারো উষা লগ্নে আমরা একটা জঙ্গলের বর্ণনা দেখছি, এবং দেখছি সেখানে যখন ভোর হচ্ছে আকাশের রংটা
কত নরম, কত কোমল নীল। চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আবার সেই রঙের ব্যবহার এবং প্রত্যেকটা রং কবি অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করেছেন ও বুঝিয়ে দিচ্ছেন যে গাছপালা, প্রকৃতি সেটা ঠিক কিরকম। তোমরা তো পেয়ারা জিনিসটা জানোই, কিন্তু নোনা অনেকের কাছে হয়তো অপরিচিত একটা শব্দ। নোনা এক জাতীয় ফল যেটা অনেকটা আতার মতো দেখতে হয়। এই পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। টিয়ার পালক যে ঘন সবুজ রং, যে সবুজের মধ্যে একটা প্রাণ চঞ্চলতা আছে, প্রাণ আছে, সেই ধরনের সবুজ রং দেখতে পাই পেয়ারা ও নোনার গাছের মধ্যে। তাহলে জঙ্গলের মধ্যে ভোর হচ্ছে, আকাশের রংটা ঘাস ফড়িংয়ের দেহের মতো যে কোমল নীল, যে নরম একটা নীল রং সবে ধরেছে। পেয়ারা আর নোনার গাছ প্রাণবন্ত সবুজ, সেটা ঠিক ঝলমলে বলবো না, প্রাণ প্রাচুর্যে ভরা সবুজ একটা রং ভোরের আলোয় ধরা দিচ্ছে। একটি তারা এখনো আকাশে রয়েছে, পুরোপুরি ভোর হয়ে যায়নি, কারণ ভোরের প্রখর আলো তারাদেরকে ঢেকে দেয়। সবে ভোর হচ্ছে এবং একটি তারা তখনও রয়ে গেছে আকাশে। কিরকম? পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। এখানে একটা মজার ব্যাপার রয়েছে, আমরা নেক্সট লাইনটায় আসলে তোমরা সেটা বুঝতে পারবে। তার আগে বলি একটু, গোধূলি মোদির মানে হলো, গোধূলি মানে কি? গোধূলি মানে সন্ধেবেলা এবং বিকেলবেলা, তার মধ্যবর্তী সময়টা, যখন সূর্যটা অস্ত যাচ্ছে এবং হালকা একটা আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, যে আলোর মধ্যে প্রখরতা নেই, যে আলোর মধ্যে বিশাল উজ্জ্বলতা নেই, একটু ম্লান একটা ভাব রয়েছে, সুন্দর মিষ্টি ম্লান একটা ভাব রয়েছে। সেই রকমই আকাশে একটি তারা তখনও জ্বলছে, যে তারাটা খুব ঝকঝকে উজ্জ্বল নয়, যে তারাটা পাড়াগার বাসর ঘরের সেই সবচেয়ে গোধূলি মোদির যে মেয়েটা খুব বেশি গয়না অলংকারে সুসজ্জিতা, ঝলমলে নয়, যে মেয়েটার মধ্যে হয়তো একটু মলিনতা মাখানো, যে মেয়েটার মধ্যে একটা গোধূলির মত্ততা মাখানো রয়েছে, সেই রকম একটি তারা এখনো আকাশে জ্বলজ্বল করছে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি। তাহলে দেখো, একবার তিনি বললেন যে একটি তারা আকাশে জ্বলছে, সেটা কেমন না পাড়াগার সবচেয়ে গোধূলি মোদির যে মেয়েটা, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মোদির মেয়েটার মতো। আবার একই সঙ্গে আরো একটা উপমা ব্যবহার করলেন ওই একটা তারাকেই বোঝাতে। সেখানে এলো মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গেলাসে রেখেছিলেন, তেমনি একটি তারা। কোথায় পাড়াগার বাসর ঘর আর কোথায় মিশর, আভিজাত্যপূর্ণ একটা মিশরীয় সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতার কথা ভাবো, আভিজাত্য ধন সম্পদে পরিপূর্ণ একটা সভ্যতা। তাহলে দেখো, দুটো উপমা, মানে দুটো বিষয়, একটা তারাকে তিনি দুটো বিষয় নিয়ে তুলনা করছেন, উপমা ব্যবহার করছেন তিনি ওই তারাটাকে তুলনা করার জন্য। একবার বলছেন পাড়াগার বাসর ঘরের সেই গোধূলি মোদির মেয়েটা, আর একবার বলছেন মিশরের কোনো এক অভিজাত ঘরের মানবী, সে নাকি তার সেই বিপুল ধনরাশির মধ্যে থেকে একটা মুক্ত, একটা সাদা মুক্ত রেখেছিল কোথায়? কবির নীল মদের গেলাসে, হাজার হাজার বছর আগের এক রাতে, তেমনি। এখানে ওই নীল মদের গেলাস এবং একটা মুক্ত, একটা সাদা মুক্ত, গোটাটাই যেন বিরাট আকাশ এবং সেই তারাটার একটা মিনিয়েচার। এবার আসি পরের লাইনে। হাজার হাজার বছর আগের এক রাতে, কবি কি হাজার হাজার বছর ধরে বেঁচেছিলেন? না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা কবি মানব সভ্যতার বহমানতা, মানব সভ্যতা যে বয়ে যাচ্ছে সেই মিশরীয় সভ্যতা থেকে আজকের যে আধুনিক যে যুগ, সেই যে বহমানতা, সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করলেন হাজার হাজার বছর আগে এক রাতে। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তাহলে আশা করি বোঝা গেল যে একটি তারা, তাকে কবি দুবার দুরকম এবং দুটি বিপরীত উপমা দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন।
একবার বললেন সেই তারাটার মধ্যে কোনো আভরণ নেই, কোনো প্রাচুর্য নেই, কোনো চাকচিক্য নেই, খুব একটা উজ্জ্বলতা নেই, যেটা গোধূলির নরম আলোর মত্ততা মাখানো। আবার একই সঙ্গে বললেন না, ঠিক সেরকম নয়, যেটা মিশরের সেই অভিজাত, সেই ধন দৌলতে প্রাচুর্যে ভরপুর মিশরের এক মানবী, তার যে ধন দৌলতের মধ্যে থেকে একটা মুক্ত কবির নীল মদের গেলাসে রেখেছিলেন, যেই মুক্তটা সেই নীল রঙের মধ্যে সাদা মুক্তটা প্রমিনেন্ট হয়ে গিয়েছিল, সেই রকম টাইপের একটা মুক্ত আকাশে জ্বলছে যে তারাটা, তাকে কবি দুবার দুরকম উপমা দিয়ে বোঝাতে চাইলেন। জীবনানন্দ দাশের কবিতার এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য, জানো, যে উপমার বিপরীত রকমের উপমার প্রয়োগ। একটা জিনিসকে বোঝানোর জন্য তিনি বিপরীত দুটো একেবারে সম্পূর্ণ বিপরীত জিনিসকে উপস্থাপন করেছেন। এই কবিতার মধ্যেও এই একই ধরনের বৈপরীত্য আমরা দেখতে পাবো। আমি তোমাদেরকে বলেছিলাম ভোর শব্দটাকে খেয়াল করবে। প্রথম এই ভোর আমরা দেখছি এবং পরবর্তী অংশে আর একটা ভোর আমরা পাবো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। হিমের রাত, এটা থেকে বোঝা যায় যে কবিতাটা প্রখর গরমের নয়, শীতের কথা এখানে বলা হয়েছে, তাই রাতটা হিমের রাত। শরীর রাখার জন্য, কথার অর্থ হলো উষ্ণ বা গরম রাখার জন্য, উষ্ণ বা গরম রাখার জন্য। দেখবে খুব যখন শীত পড়ে তখন আগুন পোহানোটা, বিশেষ করে আগের দিনে মানুষদের মধ্যে একটা খুব চল ছিল আগুন পোহানোর। এত শীত বস্ত্র, এত সমস্ত ব্ল্যাঙ্কেট, এত প্রাচুর্য তো ছিল না আগে। মানুষজন শীতের হাত থেকে বাঁচার জন্য আগুন পোহানোর ব্যবস্থা করত। দেশোয়ালি মানুষ, দেশোয়ালি বলতে এখানে আদিবাসী মানুষদের কথা বলা হয়েছে, যাদের কাছে আধুনিক সভ্যতার অতখানি প্রাচুর্য নেই। সেই মানুষেরা শীতের রাতে, হিমের রাতে শরীর উষ্ণ রাখবার জন্য স্বাভাবিকভাবেই সেই একই রেওয়াজটা আয়ত্ত করেছিল, অর্থাৎ আগুন জ্বালানো, আগুন পোহানো। তাহলে হিমের রাতে শরীর রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এই আগুনটা কেমন আগুন? মোরগ ফুলের মতো লাল আগুন। মোরগ ফুল দেখার অভিজ্ঞতা যদি তোমাদের থাকে তাহলে বুঝতে পারবে অন্ধকার, চারিদিক ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যখন আগুন জ্বালানো হয় তখন সেই আগুনের রংটা কতখানি লাল, কতখানি সুন্দর লাগে দেখতে। দেশোয়ালিরা সেই রাতে আগুন পোহানোর জন্য, তাদের শরীর গরম রাখার জন্য যে আগুন জ্বেলেছিল, সেই আগুন ছিল মোরগ ফুলের মতো লাল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। আমরা পড়ছিলাম ভোরের কথা, সবে ভোর হয়েছে, খুব নরম একটা নীল রং আকাশে দেখতে পাচ্ছি আমরা। পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ হয়ে উঠেছে, হয়তো মৃদুমন্দ হাওয়ায় দুলছে। আর তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, আকাশে একটি তারা তখনও নিভে যায়নি, তখনও আকাশে সেই একটি তারা জ্বলজ্বল করছে। কবি ফিরে গেলেন কিছুক্ষণ আগের একটা বর্ণনায়, রাতের কথায়। দেশোয়ালি মানুষেরা আগুন জ্বেলেছিল। কেন আগুন জ্বেলেছিল? তাদের শরীরটাকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য। হিমের রাত, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য দেশোয়ালি মানুষেরা আগুন জ্বেলেছিল, যে আগুনের রংটা ছিল তখন অন্ধকারের মধ্যে মোরগ ফুলের মতন লাল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। আগুন জ্বালানোর জন্য তারা কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করেনি। জঙ্গলের শুকনো ডালপালা, কাঠকুটো জড়ো করে তারা আগুন জ্বেলেছিল। আগুন জ্বালানো তো আমরা সবাই দেখেছি, একটু লক্ষ্য করে দেখবে, পাতা দিয়ে যখন আগুন জ্বালানো হয় তখন আগুনের তাপে পাতাটা একটু দুমড়ে যায়। সেটা শুকনো পাতা হোক বা যেমনই পাতা হোক না কেন, একটু দুমড়ে যায়। শুকনো অশ্বত্থ পাতা ওই আগুনের তাপে দুমড়ে গিয়ে ভোরবেলা তখনও ওই যে দেশোয়ালিরা আগের রাতে শরীর গরম রাখার জন্য আগুনটা জ্বেলেছিল, সেই আগুনটা তখনও জ্বলছে। কিন্তু ভোর তো হচ্ছে, ভোরের আলো তো একটু একটু করে ফুটছে, তাহলে সেই আগুন কি রাতের মতোই আর মোরগ ফুলের মতন লাল থাকবে? নিশ্চয়ই নয়। সূর্যের আলোয় তার রং
কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রং বদলে গেল। বললাম না জীবনানন্দ দাশের কবিতা মানে সেখানে তিনি রং তুলি নিয়ে ছবি আঁকেন, শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে, প্রত্যেকটা রং চুজ করার মধ্যে দিয়ে, নির্বাচন করার মধ্যে দিয়ে তিনি শব্দ দিয়ে আমাদের মধ্যে, আমাদের সামনে একটা ছবি এঁকে দেন, যে ছবিটাকে আমরা কবিতা পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই। যে আগুনটা গত রাতে ছিল মোরগ ফুলের মতো লাল, সেই আগুনটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সূর্যের আলো যত বাড়ছে, ভোরের আলো যত বাড়ছে, আগুন তত ফ্যাকাশে হচ্ছে। এবং সেই আগুনটার রং আর কেমন নেই, কুমকুমের মতো নেই, লাল আর নেই, কেমন হয়ে গেছে না রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সে আবার কেমন? আচ্ছা, শরীর স্বাস্থ্য আমাদের যদি ভালো না থাকে তাহলে কি আমাদের মনটা খুব ভালো থাকে? একটা কথা বলা হয় না, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমাদের শরীর যখন ভালো থাকে তখন আমাদের ইচ্ছের মধ্যে একটা তেজ থাকে, একটা জোর থাকে। কিন্তু শরীরটা একটু নেতিয়ে গেলে, শরীর খারাপ করলে সেই একই রকম তেজ নিয়ে হয়তো আমরা ছুটতে পারি না আমাদের স্বপ্নের পেছনে, আমাদের ইচ্ছের পেছনে। তো যে শালিকটা রোগা, সেই শালিকের ইচ্ছে তো আছে, কিন্তু সেই ইচ্ছেটা বিবর্ণ, একটু ফ্যাকাশে। সেই শালিকের ইচ্ছেটা একটু ফ্যাকাশে হয়ে যায়, একটু বিবর্ণ হয়ে যায়, তার মধ্যে উজ্জ্বলতা, সেই সুস্থ শালিকের হৃদয়ের যে ইচ্ছা তার মতন উজ্জ্বলতা, তার মতন প্রাণ চঞ্চলতা থাকে না। আগুনটাও সেই রকম হয়ে যাচ্ছে। যে আগুনটা ছিল মোরগ ফুলের মতন টকটকে লাল, সেই আগুনটা এখন ফ্যাকাশে হতে শুরু করেছে, বিবর্ণ হতে শুরু করেছে। কেমন বিবর্ণ? রোগা শালিকের হৃদয়ের ইচ্ছেটা যেরকম বিবর্ণ, যেরকম ফ্যাকাশে, যেখানে প্রাণের প্রাচুর্যটা কমে আসে, সেই ধরনের ফ্যাকাশে হতে শুরু করেছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। একটু একটু করে ভোরের আলো বাড়ছে, একটু একটু করে আগুন, যে টকটকে লাল আগুন, সেটা ফ্যাকাশে হচ্ছে এবং চারিদিকের বন ঝলমল করছে। কেমন করে ঝলমল করছে না ময়ূরের সবুজ নীল ডানার মতন ঝলমল করছে। ময়ূর তো তোমরা সবাই দেখেছো, এবং ময়ূর দেখতে গিয়ে সবচেয়ে আগে যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে ময়ূরের রং। ময়ূরের ডানায় কত রঙের যে বাহার রয়েছে তোমরা নিশ্চয়ই সেটা জানো। ভোরবেলা আমি এর আগে পড়াতে গিয়ে বললাম যে সময়টা যেটা কবিতায় ব্যবহৃত হয়েছে, যে ঋতুর কথা বলা হয়েছে, সেটা শীতকাল। তাই সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, তাই শিশিরের রেখা ধরেছে শীতকাল বলে। এবং সেই শীতকালের শিশির আর সবুজ বন, তার সঙ্গে নীল আকাশ, সব মিলিয়ে গোটা বনটা ঝলমল করছে সবুজ নীল ডানার মতো। কার সবুজ নীল ডানার মতো? ময়ূরের ডানা যেমন করে ঝলমল করে, সেই একই রকমভাবে ঝিলমিলিয়ে উঠছে গোটা বনটা। এটা গেল কবিতার প্রথম অংশটা, অর্থাৎ প্রথম ভোরের বিবরণ। এবারে আমরা আসি কবিতার দ্বিতীয় অংশে, দ্বিতীয় ভোরে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। পুরো ছবিটাই জঙ্গলের ছবি। জঙ্গলের জীবনে যা হয়, কিছু হিংস্র পশু, তথাকথিত কিছু নিরীহ পশুকে তাদের শিকার হিসেবে, বেঁচে থাকার জন্য তাদের খাবারের সংস্থান হিসেবে মেরে ফেলে এবং সেগুলোকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। আর মানুষ হোক বা পশু একেবারে স্বাভাবিক প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করার রাস্তা খুঁজে বেড়ায়, যেমন খুঁজে বেড়াচ্ছিল এই হরিণটি। সারা রাত চিতাবাঘিনীর হিংস্র থাবা থেকে, চিতাবাঘিনীর পেটে যাওয়ার হাত থেকে, চিতাবাঘিনীর খাবার হওয়ার হাত থেকে নিজেকে কোনো ক্রমে বাঁচিয়ে বাঁচিয়ে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, সুন্দরী গাছের জঙ্গল, অর্জুনের জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণটি অপেক্ষা করছিল
ঠিক এই ভোরটার জন্যই, যে ভোর হবে এবং সে নিশ্চিন্তে আবার জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে পারবে। রাতের এই যে আত্মরক্ষা করে বেড়ানোর এই যে কষ্টটা তাকে খানিকটা সময় স্বস্তি দেবে। সে অধীর আগ্রহে এই ভোরের অপেক্ষা করছিল। কেমন অন্ধকার? নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার, যে অন্ধকারে একটা তারাও দেখা যায় না, যে অন্ধকারটা মেহগনি গাছের কঠোরতার মতোই ঘন কালো নিকষ অন্ধকার। সেই অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বাদামি হরিণটা অপেক্ষা করছিল কখন ভোর হবে। এসেছে সেই বহু আকাঙ্ক্ষিত ভোর। এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঘাস কেমন? কচি বাতাবি লেবুর মতো ঘাস, সেই সঙ্গে আবার সুগন্ধিও। হালকা একটা ঘ্রাণ হয়তো কখনো আমাদের নাকে এসেও লাগে যে হ্যাঁ, সত্যিই ঘাসটা কতখানি সুন্দর, কতখানি সবুজ, কতখানি কোমল, কতখানি নরম। সেই আকাঙ্ক্ষিত হরিণের জীবনের সেই আকাঙ্ক্ষিত ভোর, যে ভোরের জন্য হরিণ সারা রাত জেগে অপেক্ষা করছিল যে আবার একটা ভোর হবে, চিতাবাঘিনীর হিংস্র থাবা থেকে নিজেকে বাঁচিয়ে আমি ভোরের বেলা আবার একটু নিজেকে মেলে ধরতে পারবো। সেই আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষার ভোর হরিণের জীবনে এসেছে। সে ভোরের আলোয় নেমে এসে কচি নরম সবুজ ঘাস পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর কি করছে? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। ঘাস খাওয়ার পরে শীতল নদীর যে শীতল ঢেউ, ঠান্ডা জল, একে শীতের ঠান্ডা, তার উপরে সারা রাতের ঠান্ডায় নদীর যে জলটা, সেই শীতল জল, সেই জলে তীক্ষ্ণ মানে কি ধারালো? ঠিক ধারালো নয়, মানে জলটা এতটাই শীতল যে সেটা ঠিক কতখানি ঠান্ডা সেটা বোঝানোর জন্য কবি আর একটা শব্দ প্রয়োগ করলেন, তীক্ষ্ণ শীতল জল। তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে হরিণ কি করলো? ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে হরিণ ভুলতে চাইলো তার গত রাতের সমস্ত ক্লান্তি। কিছুটা আলুথালু এলোমেলো যে শরীরটা ক্লান্ত অবসন্ন বলতে পারো, সেই শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণ কি করলো? তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো। গত রাতের জঙ্গলে, সুন্দরী অর্জুনের জঙ্গলে ঘুরে ঘুরে যে ঘুমহীন ক্লান্ত শরীরটা তার অবসন্ন হয়ে পড়েছিল, সেই শরীরটাকে আবার একটা সুতীব্র আবেশ দেওয়ার জন্য, একটা প্রাণ চঞ্চলতা সেই শরীরের মধ্যে জাগিয়ে তোলার জন্য এবং সমস্ত গত রাতের সমস্ত ক্লান্তি ভুলে যাওয়ার জন্য হরিণ নামলো তীক্ষ্ণ শীতল জলে। কারণ সে যে ভোরটার অপেক্ষা করছিল সারা রাত ধরে, চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে যখন সে ভাবছিল কখন ভোর হবে, কখন ভোর হবে, সেই ভোরটাকে তো সে পেয়েছে। তার বহু প্রতীক্ষিত ভোরটা তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ঘাস খেয়েছে, ঘাস খাওয়ার পরে সে নেমেছে নদীর জলে, যাতে তার সেই শরীরটা, তার গতরাতের ক্লান্ত শরীরটা প্রাণ চঞ্চলতা পায়। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য, সেই ক্লান্তিটা কাটানোর জন্য। কোন ক্লান্তিটা? যে ক্লান্তিটা তার গত রাতে ওই চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে যে শরীরটা তার ক্লান্ত হয়ে গিয়েছিল, সেই ক্লান্তিটা কাটানোর জন্য, কাটিয়ে কেমন প্রাণ চঞ্চলতা পাবার জন্য? অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে প্রাণের প্রকাশ ঘটে যখন জরায়ু ছিঁড়ে, সেই রকমই অন্ধকারের জরায়ু ছিঁড়ে রোদ ফুটে ওঠে, ভোর আসে। সেই ভোর যখন অন্ধকারের জরায়ু ছিঁড়ে বের হয়, তখন তার মধ্যে যে তৃপ্তি, তার মধ্যে যে জন্মের যে উজ্জ্বলতা, যে প্রাণ চঞ্চলতা, সেই রকমই বিস্তীর্ণ একটা আনন্দ উপভোগ করবে বলে হরিণ নেমেছিল তীক্ষ্ণ শীতল জলে। নদীর তীক্ষ্ণ শীতল যে ঢেউ, সেখানে গা ভাসিয়ে দিতে চাইল। অন্ধকার ছিঁড়ে যেমন করে ভোরের জন্ম হয়, তেমন করেই
ক্লান্ত বিহ্বল শরীরটাকে ছেড়ে একটা প্রাণচঞ্চল আবেশ পাওয়ার জন্য হরিণ জলে নামলো। আর জলে নামলো এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। তাহলে যে ক্লান্ত অবসন্ন শরীর, যেটা নিয়ে সে সারা রাত জঙ্গলের মধ্যে ঘুরেছে, জঙ্গলের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরিয়েছে, সেই শরীরটাকে স্বাদে, আহ্লাদে, সৌন্দর্যে ভরিয়ে দিয়ে সেই হরিণ হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, চমকিত করার জন্য জলের মধ্যে নিজের শরীরটাকে ভাসিয়ে দিতে চাইল। কিন্তু একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। অদ্ভুত শব্দ। অদ্ভুত শব্দ দিয়ে কবি এখানে বলতে চাইলেন শব্দটা জঙ্গলের যে পরিচিত শব্দ সেগুলোর মতো নয়, সেগুলোর থেকে একদমই আলাদা শব্দ। জঙ্গলের পরিচিত যে শব্দগুলো কানে শুনে সেখানকার প্রাণীরা অভ্যস্ত, তার থেকে একেবারেই অচেনা এক শব্দ হলো কোথাও। আর সেই শব্দের সঙ্গে সঙ্গে কি হলো, নদীর যে জলে হরিণটা এতক্ষণ নিজের সমস্ত ক্লান্তি ভাসিয়ে দিতে চেয়েছিল, সেই জলটা মচকা ফুলের পাপড়ির মতন লাল হয়ে গেল। আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আগের পংক্তি দুটো মনে করো, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কবি কোথাও বলে দিলেন না গুলি চললো, কোথাও বললেন না যে হরিণটি মারা গেল, কিন্তু তার পরের লাইনেই আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। কোথাও গিয়ে একটা ধাক্কা লাগলো না? যে হরিণটা সারা রাত চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোনো ক্রমে বাঁচিয়ে তার ক্লান্ত শরীরটাকে টেনে এনে এই বহু প্রতীক্ষিত যে ভোর তার আলোয় এসে দাঁড়ালো এবং তার ক্লান্ত শরীরটাকে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে মেলে ধরে হরিণীর পর হরিণীকে অ্যাট্রাক্ট করতে চাইলো, আকর্ষণ করতে চাইলো তার দিকে, তার পরিণতিটা কি হলো? একটা অদ্ভুত শব্দ হলো কোথাও, আর নদীর জল হয়ে গেল মচকা ফুলের পাপড়ির মতো লাল। অতর্কিতে একটা গুলি এসে লাগলো। একটা হরিণ যে ভেবেছিল যে রাত্রিবেলা চিতাবাঘিনীর হাতে হয়তো সে মারা যাবে, চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে ভোর হয়ে গেলে আবার সে একটা নতুন জীবন পাবে। ভোর তো হলো, কিন্তু জীবনটা পেল কি সে? যে চিতাবাঘিনীর হাতে মারা যেতে পারতো আগের দিন রাতে, সে কিন্তু নিজেকে বাঁচিয়ে আরো একটা দিনে আরো একটা অতিরিক্ত দিন পেল নিজের জীবনটাকে উপভোগ করার, জীবনের স্বাদটাকে আস্বাদন করার। কি পেল সে? একটা অদ্ভুত শব্দ হলো, নদীর জল লাল হয়ে গেল। আর কি হলো? আগুন জ্বলল আবার। আবার শব্দটা কেন বলো তো? নিশ্চয় মনে আছে কবিতার প্রথম অংশেও একবার আগুন জ্বলেছিল। সেই আগুন জ্বালিয়েছিল দেশওয়ালি মানুষেরা। কেন? নিতান্তই প্রয়োজনে, তাদের শরীরটাকে গরম, শীতের রাতে তাদের শরীরটাকে গরম রাখার জন্য। আর এখানেও আবার একবার আগুন জ্বলল। এই আগুন প্রয়োজনের আগুন নয়, এই আগুন লোভের আগুন, এই আগুনটা লালসার আগুন, এই আগুনটা তথাকথিত সভ্য মানুষের আমোদ প্রমোদের উদ্দেশ্যে জ্বালানো একটা লোভ আর লালসা মেশানো আগুন। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। কোথাও বলা হলো না দেখো হরিণটা মারা গেল। এত সহজ করে কবি বলে দিলেন না, কিন্তু যতটুকু বললেন, যা বললেন তার মধ্যে দিয়ে আমরা বুঝে গেলাম যে হরিণটা স্বাদে আহ্লাদে শখে জীবনটাকে আরো একবার উপভোগ করতে চেয়েছিল, সেই হরিণের পরিণতি হলো উষ্ণ লাল মাংস। সে নিজের জীবনের স্বাদ উপভোগ করতে পারলো না, বরং তার স্বাদ গ্রহণ করলো কিছু টেরিকাটা মানুষ। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা শব্দ দিয়ে কবি বুঝিয়ে দিলেন কিছু ফ্যাশন সচেতন মানুষ, কিছু সো কল্ড ফ্যাশন সচেতন মানুষ যারা নিজেদের লোভ লালসার জন্য নিরীহ
সরল জীবকে হত্যা করতে এতটুকু ভাবে না। তারপরেও তাদের মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করে না, কোনো গ্লানি কাজ করে না, কোনো পাপ বোধ কাজ করে না। কিছু বন্দুক পড়ে আছে এলোমেলো, আর হরিণ ঘুমিয়ে পড়েছে চির ঘুমে, যে ঘুমের মধ্যে কোনো স্পন্দন নেই, যে ঘুমের মধ্যে কোনো অপরাধ নেই। দেখো, প্রথম অংশের ভোরের যে স্তব্ধতা, যে মোহময়ী রূপ, জঙ্গলের যে রূপটা, দ্বিতীয় অংশে এসে কবি ইচ্ছে করে অত্যন্ত সচেতনভাবে ভাঙলেন এবং ভেঙে কবি দেখাতে চাইলেন যুগ যুগ ধরে এভাবেই কিছু সভ্য মানুষের লোভ লালসা চরিতার্থ করার জন্য সরল জীব, সরল নিষ্পাপ জীবেরা বলি হয়ে যায়। তাদের সমস্ত শখ স্বাদ আহ্লাদ সবকিছু অপূর্ণ থেকে যায়। তাহলে দেখো, কবিতার প্রথমে আমরা একটা ভোরের দৃশ্য দেখলাম, যে দৃশ্যের মধ্যে জঙ্গলকে দেখলাম আর সুন্দরী রূপ নিয়ে পাঠকের সামনে সে উপস্থিত। দ্বিতীয় অংশে ওই একই ভোরের একটা চিত্র দেখলাম, যে চিত্র আগের যে স্তব্ধতা, জঙ্গলের যে মোহময়ী রূপটা, সেটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেল। কবি অত্যন্ত সচেতনভাবে প্রত্যেকটা শব্দ প্রয়োগ করে আগের যে নিস্তব্ধতা, আগের যে সৌন্দর্য, তাকে ভাঙলেন এবং ভেঙে দেখালেন যে মানুষ, তথাকথিত সভ্য মানুষ, তার নিজের ক্ষমতায়নের জন্য, তার নিজের লোভ লালসা ক্ষমতার অহংকার চরিতার্থ করার জন্য যা কিছু করতে পারে। সেই প্রাণ, সেই নিষ্পাপ প্রাণটিও আর শিকার হয়ে যায়, যে প্রাণটি হয়তো তার নিজের অনেক স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য অপেক্ষা করছিল বা পূরণ করার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। এবারে এসো শিকার কবিতার কিছু প্রশ্নোত্তর সম্পর্কে আমরা আলোচনা করে নিই। প্রথমেই আসি কবিতার নামকরণের সার্থকতা। এতক্ষণ পর্যন্ত আমরা গোটা কবিতাটা পড়লাম, পড়তে পড়তে আমরা দেখলাম জঙ্গলের মধ্যে ভোর হচ্ছে, সবে সূর্য উঠছে, আকাশের রংটা কোমল নীল, তার সঙ্গে সঙ্গে পেয়ারা নোনার গাছ, সুন্দর সবুজ, সবুজ এমন সবুজ যে সবুজ আমরা দেখতে পাই টিয়া পাখির ডানার মধ্যে। শিশির পড়েছে, জঙ্গল সূর্যের আলোয় শিশিরে সবুজে ঝলমল করছে ময়ূরের ডানার মতো। আমরা দেখলাম ভোর হলো বলে চিতাবাঘিনীর হাত থেকে, চিতাবাঘিনীর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক বাদামি সুন্দর হরিণ এসে দাঁড়ালো ভোরের আঙিনায়। দাঁড়িয়ে সে কচি বাতাবি লেবুর মতন সুগন্ধি ঘাস খেলো। ঘাস খেয়ে নির্ঘুম শরীরটাকে, ক্লান্ত বিহ্বল শরীরটাকে সে একটা আবেশ দেওয়ার জন্য, প্রাণ চঞ্চলতা দেওয়ার জন্য এবং হরিণীদের আকৃষ্ট করার জন্য, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, তার প্রাণ প্রাচুর্যে চমক লাগিয়ে দেওয়ার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল জলে নিজেকে ভাসিয়ে দিতে চাইল। ঠিক তখনই যে প্রতীক্ষিত ভোর, হরিণের স্বাদ ছিল, আগের রাতের স্বাদ ছিল, যে ভোর তার সামনে এসে দাঁড়ালো এবং হরিণ নিজের জীবনের রস আস্বাদন করার জন্য আর একবার নিজেকে প্রস্তুত করছিল, ঠিক তখনই অতর্কিত একটা আক্রমণ ঘটে গেল। যে আক্রমণের কথা হরিণ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। একটা গুলি চলল, হরিণ মারা গেল। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো এবং কিছু সভ্য মানুষ, টেরিকাটা কিছু মানুষের মাথা দেখতে পাওয়া গেল, যারা ওই ঘাসের বিছানায় খোশ গল্প করতে করতে হরিণের মাংসটাকে উপভোগ করলো। তাহলে এই হরিণকে মারার খুব একটা দরকার ওই সভ্য মানুষগুলোর ছিল না। শুধু এটুকুই, নিজেদের আত্মতৃপ্তির জন্য, নিজেদের লোভ, হরিণের মাংস খাওয়ার লোভ হোক বা আর যা কিছু, সেই লোভটাকে পূরণ করার জন্য, সেই লালসাটাকে পূরণ করার জন্য, পরিতৃপ্তি দেওয়ার জন্য তারা ওই নিরীহ হরিণটাকে মেরে ফেললো। দেখো, কবিতা শুরুর সময়, কবিতাটি পড়ানোর মানে আলোচনা করার সময় তোমাদের একটা কথা বলেছিলাম যে শিকার শব্দটির অর্থ হলো মৃগয়া বলতে পারো, হত্যা করা বলতে পারো, বধ করা বলতে পারো। এবার শিকার কিন্তু দুই ভাবে হয়, একেবারে প্রাকৃতিক একটা নিয়ম এবং দুই, যে নিয়ম যেখানে প্রকৃতির নিয়ম খাটে না, যে নিয়মটা শুধুই আমোদ আহ্লাদ করার জন্যই হয়তো
এই দ্বিতীয় প্রকারের শিকারটা শুধু আমোদ আহ্লাদ করার জন্যই। তোমাদের আগে বলছিলাম যে মানুষও প্রাচীনকাল থেকে শিকার করেছে, শুধু বন্যপ্রাণী নয়, মানুষও করেছে, কখনো বেঁচে থাকার তাগিদে, কখনো খাবারের জোগানের জন্য। আবার শুধুমাত্র রাজা মহারাজাদের সময় বা তার পরবর্তীকালে শুধুমাত্র আনন্দ লাভ করবে বলে একটা পশুকে, একটা নিরীহ পশুকে বা একটা নিরীহ জীবকে হত্যা করে সে আনন্দ পাবে বলেও শিকার করেছে। কবিতায় হরিণটি যদি রাত্রিবেলা চিতাবাঘিনীর হাতে মারা যেত, তাহলে হয়তো এতখানি গভীরতা, এতখানি নাটকীয়তা, এতখানি নিষ্ঠুরতা কবিতার মধ্যে ফুটে উঠতো না, বা কবিও হয়তো সেই স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক জঙ্গলের জীবন নিয়ে কবিতাটি লিখতেন না। কবিতাটি লেখা হলো এই জন্য, সাধারণ নিষ্পাপ সরল জীবনকে যখন লোভ লালসা এসে নিষ্ঠুরতার সঙ্গে হত্যা করে, তখন সেই শিকারটা যে কতখানি ভয়াবহ হয়ে ওঠে তারই ব্যঞ্জনা আমাদের সামনে তুলে ধরার জন্য। শিকার কবিতার নামকরণ যথেষ্ট সার্থক, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। পরবর্তী প্রশ্ন, শিকার কবিতায় দুটি ভোর শব্দ প্রয়োগের পার্থক্য। এটা কবিতা আলোচনা করতে করতেই তোমাদের বললাম, আর একবার খুব সংক্ষেপে একটু বলে দিই। প্রথম ভোর শব্দের দ্বারা আমরা জঙ্গলের নিস্তব্ধ প্রকৃতিটাকে দেখি, দু চোখ ভরে দেখি। জঙ্গলে ভোর হচ্ছে, সবে অন্ধকারের জরায়ু ছিঁড়ে ভোরটা সবে বেরিয়ে এসেছে। আকাশের রংটা তখনও গাঢ় নীল হয়ে যায়নি, কোমল নীল। পেয়ারা আর নোনার গাছ ঝলমলে সবুজ, শিশির পড়েছে, সূর্যের আলো, শিশির এবং বনের সবুজ সব মিলিয়ে চারিদিকটা ময়ূরের নীল সবুজ পালকের মতো ঝিলমিল করছে। প্রথম ভোর শব্দ প্রয়োগের দ্বারা আমরা বনভূমির এই একেবারে প্রাকৃতিক ছবিটাকে, একেবারে অত্যন্ত পরিচিত একটা দৃশ্যকে দেখতে পাই। দ্বিতীয় ভোর শব্দ প্রয়োগ করে কবি প্রথম ভোরের সেই স্নিগ্ধতা, সেই স্তব্ধতা ভেঙে দিলেন। দ্বিতীয় ভোর শব্দ প্রয়োগের মধ্যে দিয়ে কবি সভ্য মানুষদের লোভ লালসা অহংকার এগুলোকে আমাদের সামনে তুলে ধরলেন একটা নিষ্পাপ সরল জীবকে হত্যা করার মধ্যে দিয়ে। সুতরাং দুটি ভোর প্রয়োগের মধ্যে দুটো আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। দুটো ভোর শব্দের প্রয়োগ, একটি সম্পূর্ণই আরেকটির বিপরীত। এবার শিকার কবিতার প্রকৃতির চিত্র আর একবার বলি, সেটা হলো একেবারেই কবিতা আলোচনার প্রথম পর্যায়ে কবির কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে তোমাদের বলেছিলাম যে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে চিত্রকল্পের ব্যবহার অত্যন্ত বেশি, আর এই চিত্রকল্পের ব্যবহারের মধ্যে দিয়ে কবিতায় প্রকৃতির যে চিত্র, প্রকৃতির একটা নিখুঁত ছবি ফুটে উঠেছে। এমন সেই ছবি, আবার সেই একই কথা, ভোরের আলো, সূর্যের আলো ফুটছে, তখনও পুরোপুরি অন্ধকারটা কেটে একেবারে ঝলমলে রোদ ওঠেনি, আকাশের রংটা কোমল নরম নীল, পেয়ারা আর নোনার গাছ ঘন সবুজ, একটা তারা তখনও আকাশে রয়েছে, সেই তারাটা ডুবে যায়নি তখনও। তার সঙ্গে সঙ্গে শিশির পড়েছে, শিশিরের উপরে সূর্যের আলো একটু একটু করে তার তেজ বাড়াচ্ছে এবং শিশিরের উপরে পড়ছে, সবুজে শিশিরে সূর্যের আলোয় মাখামাখি হয়ে একটা জঙ্গলের ছবি দেখতে পাই, যে জঙ্গল প্রকৃতির অসম্ভব সুন্দর যে রূপটা, সেটাকেই আমাদের সামনে তুলে ধরে। কবিতায় এই যে প্রকৃতির শান্ত চিত্রটা দেখি, তার মধ্যে একটা অকৃত্রিমতা দেখতে পাই আমরা। সেখানে জঙ্গল আছে, কিছু দেশওয়ালি মানুষ আছে, তারা তাদের শরীর উষ্ণ রাখার জন্য যে প্রাকৃতিক উপায়টা অবলম্বন করে, আগুন জ্বালায় জঙ্গলেরই কাঠকুটো দিয়ে, তারও চিত্র আছে। ফুল ফল লতা পাতা পশু পাখি কত কিছুর ছবি এঁকেছেন কবি। সেই সঙ্গে একই সঙ্গে এঁকেছেন কিছু সভ্য মানুষের অসভ্যতার গল্প। তার মধ্যে দিয়ে এই যে দুটো বৈপরীত্য সৃষ্টি করেছেন, একদিকে প্রকৃতির একটা সুন্দর আদি অকৃত্রিম একটা রূপ, যেখানে দেখো হিংস্র পশুদের আক্রমণ আছে, সেখান থেকে সরল নিষ্পাপ পশুদের বেঁচে থাকার তাগিদ আছে, সবটাই কিন্তু ভীষণ রকম প্রাকৃতিক একটা ব্যাপার, প্রাকৃতিক ঘটনা।
আর মাঝখানে কবি কিছু সভ্য মানুষকে এঁকেছেন যারা নিজেদের লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে এই প্রকৃতির যে গঠন, এই প্রকৃতির যে নিজস্ব চরিত্র, সেটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ঝট করে দু একটা ছোট প্রশ্ন সম্পর্কে, সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে জেনে নিই। একটা অদ্ভুত শব্দ, শব্দটিকে অদ্ভুত বলার কারণ কি? কবিতাটা ব্যাখ্যা করতে গিয়ে আমি বলেছিলাম যে কবি কোথাও উল্লেখ করলেন না কবিতায় যে গুলি চলল, তিনি বললেন একটা অদ্ভুত শব্দ এবং নদীর জল মচকা ফুলের মতন লাল। আসলে শব্দটাকে অদ্ভুত বলার কারণ এটাই, জঙ্গলের কিছু নিজস্ব শব্দ আছে, সেটা হয়তো কোনো একটা ফল পড়ার শব্দ, কোনো বন্য পশুর দ্রুত বেগে চলে যাওয়ার শব্দ, কোনো বন্য প্রাণীর আস্তে আস্তে চলে যাওয়ার শব্দ, গাছ থেকে পাতা খসে পড়ার শব্দ, সেই পাতা মারিয়ে যাওয়ার শব্দ, এগুলো জঙ্গলের অত্যন্ত পরিচিত শব্দ। কিন্তু একটা গুলির শব্দ, সেটা কিন্তু জঙ্গলের পরিচিত শব্দ নয়, সেটা প্রকৃতির পরিচিত শব্দ নয়। পাখির ডাক, পশুর ডাক, এগুলো জঙ্গলের অত্যন্ত পরিচিত শব্দ। এমনকি হয়তো হিংস্র পশুর আক্রমণে যখন নিরীহ পশু মারা যায়, তার যে আর্তচিৎকার এবং হিংস্র পশুর যে হুঙ্কার, সেটাও জঙ্গলের পরিচিত শব্দ। কিন্তু একটা গুলির শব্দ, সেটা তো জঙ্গলের শব্দ নয়, সেই শব্দটা অদ্ভুত শব্দ। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছে, এই পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও বলেছিলাম আগে যে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমাদের শরীর স্বাস্থ্য যখন ভালো থাকে তখন আমাদের ইচ্ছের একটা আলাদা তেজ থাকে, আমাদের ইচ্ছেগুলো পূরণের একটা আলাদা জেদ থাকে। কিন্তু আমাদের শরীর যখন খারাপ হয়ে যায়, শরীরে যখন সেই প্রয়োজনীয় শক্তিটুকু না থাকে, তখন কিন্তু আমরা একই রকম জোরের সাহায্যে কোনো কাজ করে উঠতে পারি না। সে আমাদের যতই ইচ্ছে থাকুক না কেন, সেই ইচ্ছের রংটা তখন কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। দেশওয়ালি মানুষেরা আগুন জ্বেলেছিল রাত্রিবেলা গাঢ় অন্ধকারে, সেখানে তো আর ইলেকট্রিকের ঝকঝকে আলো নেই জঙ্গলের মধ্যে, সেখানে আছে গাঢ় নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে সেই আগুনের রংটা ছিল মোরগ ফুলের মতন লাল টকটকে। কিন্তু দেখবে আলো ফোটার সঙ্গে সঙ্গে আগুনের রংটা ফ্যাকাশে হতে শুরু করে, সেই একই রকম লাল রংটা আর থাকে না। জঙ্গলে তো ভোর হচ্ছিল, সূর্য উঠছিল একটু একটু করে, আলো বাড়ছিল, তাই আগুনের যে লাল রংটা, রাতের আগুনের লাল রংটা ফ্যাকাশে হতে শুরু করলো। এই ফ্যাকাশে রংটাকে বোঝানোর জন্য কবি উপমা ব্যবহার করলেন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছে। আর একটি প্রশ্ন, আগুন জ্বলল আবার, পংক্তিটির তাৎপর্য কি? আগুন জ্বলল আবার বলতে কবিতাটি পড়তে গিয়ে আমরা দেখি যে প্রথম যে ভোর, কবিতার যে প্রথম অংশ এবং প্রথম ভোরের যে বর্ণনা, সেখানে একবার আগুন জ্বলেছিল। সেখানে আগুন কেন জ্বলেছিল? দেশওয়ালি মানুষেরা, একেবারে দেশজ মানুষ, তাদের হিমের হাত থেকে, শীতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য জঙ্গলের কাঠকুটো, পাতা এসব দিয়ে আগুন জ্বেলেছিল। ওই একই ভোরে আবার আগুন জ্বলল, কিন্তু সেই আগুন জ্বলেছিল প্রকৃতির ওই শীত থেকে নিজেকে রক্ষা করার জন্য নয়, সেই আগুন জ্বলেছিল সভ্য মানুষের লালসা চরিতার্থ করার জন্য, উষ্ণ হরিণের মাংস তৈরি করার জন্য। তাই এখানে আবার শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ জঙ্গলে দুবার আগুন জ্বলেছে। তাহলে আজকে আমরা পড়লাম জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি। আশা করি তোমাদের বুঝতে একটু হলেও সুবিধে হবে। এর পরবর্তীতে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।